হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করছি কাছে দূরে দেশে বিদেশে যে যেখানেই আছো সবাই খুব ভালো আছো, সুস্থ আছো। আল্লাহর রহমতে আমিও তোমাদের দয়ে অনেক ভালো আছি। সামিরাস লাইফস্টাইল ব্লগ থেকে আমি সামিরা সবাইকে অনেক অনেক শুভেচ্ছা ও ভালোবাসা জানিয়ে আজ আরও একটি নতুন ভিডিও শুরু করতে যাচ্ছি। তো আজ হচ্ছে সোমবার আর এখন হচ্ছে সকাল 8টা। তো বন্ধুরা, তোমাদের সাথে নিয়েই এখন থেকে আমি ভিডিওটি শুরু করছি। তো বাচ্চারা স্কুলে যাওয়ার পরে আমি মোবাইল ঘাঁটছিলাম, তখন আমার বড় বোন ফোন দিয়েছে। তো ফোন দিয়ে জিজ্ঞেস করছে ভাত আছে কিনা। তো আমি বললাম যে এত সকালে ভাত কে খাবে। তো ভাত কে খাবে তোমাদের সেটা বলছি, এই যে আমাদের বড় মেহমান। তো আপার বাসায় আর কি রাতে যে ভাতগুলো ছিল ফ্রিজে রাখে নাই, তাই নষ্ট হয়ে গেছে। তো আমাদের ফ্যামিলির মোস্ট ইম্পর্ট্যান্ট ইয়াং লেডি, সে তো ঘুম থেকে উঠেই মেয়াময় শুরু করছে আর আপার পায়ে পায়ে হাঁটতেছে। তো আপা নিরুপায় হয়ে আমাকে ফোন দিয়েছে যে ভাত আছে কিনা। তো ওর জন্য ভাত নিয়ে আসলাম। এরপর আপা ইলিশ মাছ দিয়ে মেখে দিয়েছে, কিন্তু সে কেমন ভদ্র মহিলা, মানে ভাত একটা ফোঁটাও খায় না, মাছটা উপর থেকে খেয়ে চলে গেছে। কিন্তু ক্ষুধা লাগলে ওই যে মানে আপার পায়ে পায়ে ঘুরবে। তো আমি আসার সময় আমার ছোটো বোনকেও নক করে আসছিলাম, ও আবার ঘুমাচ্ছিল। আসলে এত সকালবেলা সবাই ঘুমায়, আর আমি যেহেতু এডিট করি তো আমি আর কি বাচ্চাদের স্কুলে দিয়ে আর ঘুমাই না, কাজকর্ম করি। আর এই যে দেখো এখন 3 বোন মিলে গল্প করছি আর কি নাস্তা করছি। তো নাস্তা খাওয়ার আগে ওদের আমি আগেই সতর্ক করে দিয়েছি, এই ঠিকঠাক মতন বসিস, আবার কিন্তু বলবি না ভিডিও করতে পারবেন না। তো দেখো একজন হিজাব টিজাব পরে বসে আছে আর বলতেছে এর জ্বালায় আর ভাল লাগে না, খালি ভিডিওই করে। তো আপার কি ডিম পোচ করেছে, এরপর হচ্ছে পরোটা ভেজেছে। আসলে হাতে বানানোর পরোটা যে খেতে কি মজা, আমি তো ম্যাক্সিমাম টাইমেই দেখা যায় হোটেল থেকে কিনে এনে খাই বা ফ্রোজেন পরোটা খাই। আমার আবার সকালবেলা মানে নাস্তা বানাতে একদম ভালো লাগে না, এটা আমার বর ভালো করেই জানে। ওরা আমি বলে দিছি তুমি আমাকে সকালবেলা আর কি নাস্তা আনাই খাওয়াবা, আমি তোমাকে সারাদিন রান্না করে খাওয়াবো। তো সেই মতোই চলছে আবার সংসার। এরপরে এই যে আপা আর কি চা বানাই নিয়ে আসছে। এদিক দিয়ে পরোটা আর ডিম পোচ খেতে খেতে তো মানে চা গেছে ঠান্ডা হয়ে। তো বললাম যে ওভেনে একটু গরম করে নিয়ে আয়। আজকের সকালটা আসলে একটু অন্যরকমভাবে কাটলো, বেশ ভালোই লাগলো। আপা কিন্তু প্রায় সময় বলে যে সকালবেলা চলে আসার জন্য ওদের বাসায়, বা আমিও বলি আসার জন্য। আসলে হয়ে ওঠে না, কারণ বাচ্চা কাচ্চাদের যে যার মতো স্কুলে দিয়ে আসে। আপাও কিন্তু লাবিবকে মানে আমার ভাগনাকে স্কুলে দিয়ে আসছে। এরপরে আর কি ফোন দিয়েছিল বাসা নিচে আসার জন্য। তো আমি ভাবলাম যে আজকে ফ্রি আছি, তাহলে আমি ভাতটা নিয়ে যাই। ফ্রি থাকার কারণ হচ্ছে এই যে তোমরা দেখতেই পেলা সকাল 10টার ভিডিও এখন আমি বিকেলবেলা আপলোড করছি। কারণ মোবাইলটা না আমার শুধু হ্যাং হয়ে যায়, কি যে একটা ঝামেলা হয়েছে। আমার এত সুন্দর একটা দামি মোবাইল ছিল, সেটা তো চুরেই নিয়ে গেল। এরপরে আমার জামাই আমাকে আর মোবাইল কিনে দিচ্ছে না। অবশ্য মোবাইল একটা আসার কথা, অর্ডার দিয়েছে, আসতেছে ভেরি সুন। হয়তোবা এই কারণে সে আমাকে আর মোবাইলটা কিনে দিচ্ছে না। যাই হোক, এখন কষ্ট করে এই কয়েকটা মাস চলতে হবে, এরপরে দেখা যাক আল্লাহর কপালে কী রেখেছে। তো এখন আমরা সবাই বাসায় চলে যাচ্ছি যার যার মতন। আর আমরা যখন বের হব তখন আমার এই যে আমার ছোটো বোনের ছেলেও আসছিল। তো আর ভিতরে যে বসতে পারলো না, এলেকে একটুখানি আদর করে আমরা আবার চলে আসলাম বাসায়। আর আমার জামাই তো বাসায় এসে আমাকে পায় নাই, বারবার ফোন দিচ্ছে যে তুমি কোথায় গেছো। ওকে তো আমি আর কি বলে যাই না, ও গেছে তাসনিমকে দিয়ে হাঁটতে আর আমি চলে গেছিলাম আপার বাসায়। কারণ সে বাজার নিয়ে আসছে, মাছ নিয়ে আসছে, আমাকে ফোন দিয়ে বলেছিল মাছ আনছি। আমি বলি মাছ ফ্রিজে রেখে দাও, বলে আমি পারবো না। আমি বলি না পারলে থাক, পচে যাবে। তো এখন বাসায় আসতে আসতে অলমোস্ট আর কি 10টার মতন বেজে গেছে। এরপরে যে এসে এখন বাজারগুলো গুছিয়ে নিব, দেখলাম কি কি এনেছে। এখানে এনেছে বেগুন, এরপর হচ্ছে পাকা পেঁপে এনেছে, এরপরে কচুর গাঁঠি এনেছে। এগুলো কচুর গাঁঠি নাকি কি বলবো, এগুলো দেখা যায় এক একটা কচুর মতো, কি বড় বড় গাঁঠি। এত বড় গাঁঠি আমার কাছে ভালো লাগে না, কিন্তু কেন জানি ও নিয়ে আসে। আর এই যে এখানে পেঁপের অবস্থা দেখলাম না, একটা তো একদম বেহাল অবস্থা, মনে হয় হাত থেকে পড়ে গিয়েছিল, মানে ট্যাপ ট্যাপ করছে। তো এই পেঁপেটা এখনই কাটতে হবে, নয়তো দেখা যায় পরে আর খাওয়া যাবে না। আর আমার ছোটো বোনকে আমার সাথে নিয়ে আসছিলাম, ওকে বললাম যে পেঁপেটা কাট, আমি এগুলো একটু গুছাই নিই। আর এই যে দেখো সে মাছ এনেছে। আলহামদুলিল্লাহ, ইলিশ মাছটা তো বিশাল সাইজের, প্রায় 1.5 কেজি ওজনের উপরে হবে। আর দামটাও বেশ ভালোই নিয়েছে। আর এনেছে পাবদা মাছ। তো এখানে দুই কেজি না, 2.25 কেজি পাবদা মাছ আছে। আমি তো ওকে ফোন দিয়ে জিজ্ঞেস করেছি যে এতগুলো মাছ কেন আনছো, আবার কাটায় আনো নাই কি, 3 কেজি আনছো নাকি। বলেছেন না, এখানে 2.25 কেজি। আর এই যে ইলিশ মাছটা আজকে আর রান্না করব না, তো মাছটাকে আমি খুব সুন্দর মতন প্যাক করে রেখে দিব। আর পাবদা মাছটা আজকে আমি রান্না করব। তো এই ফাঁকে ওই যে আমার বোনকে বলেছিলাম ফল কাটার জন্য, কারণ এখন যদি এগুলো না কাটা হয় আমার আর কি ফল কাটতে অনেক আলসেমি লাগে। কত ফল যে আমার ঘরে নষ্ট হয়ে যায় এই কাটার জন্য। তো আমার বোন এই যে খুব সুন্দর মতন কাঁচা যে মালটাগুলা সেগুলোও ছিলে দিয়েছে, একদম মানে খোসাটা ফেলে দিচ্ছে। এইভাবে খেতে কিন্তু ভালোই লাগে। আমি জাস্ট একটুখানি বিট লবণ মিশিয়ে নিয়েছি। পেঁপেটাও কিন্তু অনেক আর কি ভালো মিষ্টি।
তো দুই বোন মিলে ফল খেলাম, এরপর ও চলে গেল ওর বাসায় আর আমি রান্নাঘরে চলে আসছি। এখন প্রায় 11:15 মতো বাজে। অফ ক্যামেরায় আমি মাছগুলো কেটে সুন্দর মতন ধুয়ে নিয়েছি। আর 2.5 কেজি মাছ আমি কিন্তু 2 ভাগ করেছি, যেহেতু পাবদা মাছটা আমার ঘরে সবাই পছন্দ করে। আর বেগুন দিয়ে রান্না করলে তো কোনো কথাই নেই, টমেটো ধনেপাতা আলু দিয়ে রান্না করলে সেটাও খুব ভালো লাগে। তবে যেহেতু আজকে ঘরে টমেটো নেই, একটা আছে ফ্রিজে, তো এটা কেমন যেন একটু নরম হয়ে গেছে, তো ভাবলাম যে আজকে আমি বেগুন দিয়ে রান্না করব। বেগুনগুলো কিন্তু চিকন করে কেটে নিয়েছি আর আমি ছোট সাইজের একটা আলু দিয়েছি। যে কোনো তরকারিতে কিন্তু আমি আলুর পরিমাণ খুবই কম দেই, না পারতে কি আর কি না, তারপরেও তো একটু দিতে হয় তাই না, না দিলে তো আর ভালো লাগে না। আর এই তো এখন আমি সরিষার তেলে রান্নাটা করছি। বেগুন দিয়ে আলু দিয়ে পাবদা মাছ আর হচ্ছে সরিষার তেলের কম্বিনেশন কি যে মজা, যা বলার মতো না। তো আমি মাছটাকে হালকা কষিয়ে নিব, যেহেতু আমি তরকারি দিয়ে রান্না করছি। আর যদি আমি টমেটো ধনেপাতা আলু দিয়ে রান্না করতাম তাহলে আর কি হাতে মাখিয়ে রান্না করতাম, কোনো কষানোর ঝামেলা থাকতো না। তো প্রথমেই আমি একটুখানি পানি দিয়ে দিলাম যেন মশলাটা পুড়ে না যায়। এরপর আমি দিয়ে দিলাম পরিমাণ মতন আদা বাটা, রসুন বাটা, জিরা বাটা, যেটা আমি একসাথে সবসময় ব্লেন্ড করে রাখি। সেই সাথে দিয়ে দিচ্ছি আমি 1 চামচের মতন মরিচের গুঁড়া, 1 চামচের মতো হলুদের গুঁড়া আর 1/2 চামচের মতন ধনিয়ার গুঁড়া। তো সব কিছু দিয়ে এখন আমি মশলাটাকে খুব ভালো মতন কষাবো। আর মশলাটা কিন্তু আমার কষানো হয়ে গেছে। তবে যে কোনো তরকারি রান্নার ক্ষেত্রে কষানোটা কিন্তু খুবই জরুরি। মশলাটা যেমন কষাতে হয় ভালো করে, তেমনি তরকারিও কষাতে হয়। যেহেতু আমার আর কি পাবদা মাছটা খুবই নরম, এটা তেমন আমি একটা আর কি কষাতে পারবো না। হালকা হাতে জাস্ট আমি 1 মিনিটের মতন একটুখানি আর কি কষিয়ে নিব। মশলা আর মাছের খুব সুন্দর একটা মানে কষানো স্মেল আসতেছে আমার কাছে। আজকে যতটা ভালো লাগছে, যতটা ভালোবেসে রান্নাটা করছি, সচরাচর কিন্তু মাংস রান্না করতে গেলে আমার তেমন ভালো লাগে না। কারণ ওই যে মেয়েদের জন্য দেখা যায় প্রতিদিনই মাংস রান্না করতে হয়, আর ওটা আর কী রান্না করব কোনো ফিলিংস লাগে না, কিন্তু আজকে ভালো লাগছে। তবে জাস্ট 1 মিনিটের মতন মাছটাকে কষিয়ে নিলাম। আর এখন আমি খুব মানে আলতোভাবে তুলে দিব। তারপর মনে হচ্ছে কি একটা মনে হয় কড়াইয়ের মধ্যে লেগে গেছে। এই যে দেখো মাছটাকে তুলে নিলাম। এরপরে কড়াইয়ের মধ্যে যতটুকু মশলা ছিল, এই এতটুকু মশলার মধ্যেই আমি কিন্তু আর কি বেগুনগুলো দিয়ে দিব। এখন দেখা যাচ্ছে না যে মশলা নেই, কিন্তু দেখবা তরকারিটা যখন কষানো হয়ে যাবে আর তরকারির মধ্যে যখন মাছটাও দিয়ে দিব, দেখবা একদম মশলার পরিমাণ ঠিকঠাক, কোনো কম মনে হবে না। তো আমি দিয়ে দিলাম স্বাদ মতো লবণ। এখন আমি একটু নাড়াচাড়া করে ঢেকে দিব। আর এই ফাঁকে আমি একটা বাড়তি কাজ করে নেব। আসলে এই তরকারিটা হতে বেশি একটা সময় লাগবে না, কারণ বেগুন কিন্তু খুবই নরম তরকারি। তো আমি খালাকে দিয়ে আমার এই মিট সেলফটা ধুয়ে রেখেছিলাম, প্লাস্টিকের সেলফটা। এটা কিন্তু আমার বড় মেয়ের যখন হয় নাফি, তখন আমি কিনেছিলাম ওর কাপড় চোপড় রাখার জন্য। তো নাফিও বড় হয়ে গেছে আলহামদুলিল্লাহ, তাসনিমও বড় হয়ে গেছে, এখন তো এই ঝুড়ি আমার লাগে না। তো এটা এখন আমি রান্নাঘরেই ব্যবহার করি বিভিন্ন জিনিস রাখার জন্য, যেমন পেঁয়াজ রাখি, আলু রাখি, অনেক কাজে লাগে। রান্নাঘরে থাকতে থাকতে এটা অনেক মেসি হয়ে গিয়েছিল, তাই পরিষ্কার করে নিয়েছি। পরিষ্কার করার পরে এত সুন্দর লাগছে না, বারবার শুধু চোখটা ওখানেই যাচ্ছে। তো এদিক দিয়ে কিন্তু তরকারিটা কষানো হয়ে গেছে। এখন আমি একটু পানি দিয়ে নিব। এরপর কিন্তু আমি আর কি মির্চের কাজটা করব। মির্চে আমি আর কি একটা কাগজ বিছাই নিব উপর থেকে। তো প্রথমেই কিন্তু আমি এমনিতে রাখতে চেয়েছিলাম আর কি আলু পটল যাই রাখি না কেন, পেঁয়াজ। তো পরে ভাবলাম যে আসলে ওগুলোর মধ্যে সরাসরি না রেখে আমি একটা পেপার বিছিয়ে নিই। তো ওই যে বাচ্চাদের বই মলাট করার জন্য যে পেপারগুলো এনেছিলাম, আমি তো প্রথমে ভেবেছিলাম যে এই পেপারগুলো মনে হয় খুব নরম, এখন দেখছি যে কেচি দিয়েও কাটতে কষ্ট হচ্ছে, এতটা শক্ত। তো যাই হোক, আমি একটা আর কি পেপার নিয়েছি, এটাকে আমি 4 ভাঁজ করলাম। আশা করছি প্রতিটা তাকে খুব সুন্দর মতন আর কি লেগে যাবে। আর এদিক দিয়ে কিন্তু তরকারিটা বলক চলে আসছে। আসলে আমি আর কি রান্নাটা বসিয়ে দিয়ে অন্য কাজ করছিলাম, আর সাথে সাথে রান্নাটার দিকে খেয়ালও রাখছিলাম। তো বেগুনটা কিন্তু খুব ভালো মতন ফুটে উঠেছে, বেগুনের ঝোলটা। আর আমি এখন মাছগুলো দিয়ে দিব। আর খুব সাবধানে কিন্তু দিতে হবে, নয়তো মাছগুলো ভেঙে যাবে। তো আমি কিন্তু বেশি একটা পানি দেইনি, জাস্ট আর কি অল্প ঝোল দিয়েছি, শুধু ঝোলটা একটুখানি টেনে নিয়ে আমি তরকারিটা নামিয়ে ফেলবো। তো তরকারিটা হতে থাকুক, আর একটু পরপর কিন্তু আমি এইভাবেই আর কি কড়াইটা ঘুরিয়ে দিব, বেশি নাড়াচাড়া করা যাবে না। আর আমাকে কিন্তু এখন রান্নাঘরেই থাকতে হবে, তরকারির দিকে কিন্তু খেয়াল রাখতে হবে না, তো যে কোনো সময় তলানি দিয়ে আর কি লেগে যাবে। তো কাজ করতে করতে আমার আপু ভাইয়াদের কাছ থেকে সবসময় আমি যে রিকোয়েস্টটা করি সেটা একবার করে নিচ্ছি। এটা তো বলতেই হবে, না বলে তো হবে না। আমার আপু ভাইয়েরা, ছোট্ট ছোট্ট সোনামণিরা, আন্টিরা, আঙ্কেলরা, যে যেখান থেকেই আমার ভিডিওটি দেখছো, তো ভিডিওটির কোনো একটু অংশ যদি তোমাদের কাছে ভালো লাগে, সেই অংশটির জন্য হলেও প্লিজ ভিডিওটিতে একটি লাইক দিয়ে দিও। আর আজকে যারা আমার চ্যানেল নতুন ভিজিট করছো, তো তোমাদের কাছে যদি ভিডিওটা ভালো লেগে যায়, তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশেই থেকে যেও।
আর যারা যারা অলরেডি সাবস্ক্রাইব করেছো তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো এদিক দিয়ে দেখো আমার কিন্তু কাগজ বিছানো শেষ। এরপর আমি আলু এরপর হচ্ছে বারবার পটল মুখ দিয়ে আসতেছে, পটল তো আমার ঘরে নাই। আলু, পেঁয়াজ, তারপর হচ্ছে রসুন, এগুলো আর কি গুছিয়ে রেখে দিলাম। আর এদিক দিয়ে কিন্তু আমার তরকারিটা দেখো হয়ে আসছে। আমি লাস্টে লবণটা একটু চেক করে নিলাম, লবণটা একদম ঠিকঠাক আছে। আমার তরকারিটা কিন্তু হয়ে আসছে। আমি বেশি একটা শুকাবো না, কারণ একটু ঝোল ঝোল রাখবো। একটু ঝোল ঝোল দিয়ে ভাত খেতে কিন্তু খুব ভালো লাগে। আর যেহেতু আজকে অন্য কিছু রান্না করব না, তাই আর কি বেশি শুকানোর প্রয়োজন মনে করছি না। আর এই তরকারিতে না টালা জিরা গুঁড়া দিলে খুব ভালো লাগে, তবে সবচেয়ে বেশি ভালো লাগে যদি ফ্রেশ ধনেপাতা পাওয়া যায়। আমার ঘরে ধনেপাতা আছে, কিন্তু আমি কাঁচামরিচের সাথে মিশিয়ে রাখছি, শুকাই গেছে। তো এই আর কি ধনেপাতাটা আজকে আর ব্যবহার করা যাবে না। আর তরকারিটাও নামিয়ে নিলাম। আর এদিক দিয়ে কিন্তু আমার ছোটো মেয়ে এসে গেছে। আর এসে সে খেলা করছে, খেলা করে না মানে সে আসার সময় যেন কী নিয়ে আসছি। তো আমি বলছি কী নিয়ে আসছো, তা আমাকে প্রথমে দেখাবে না, আমি বকা দেবো যে, কিন্তু তার বাবাকে যেটা বলে দেয় সেটাই কিনে দেয়। তো আমি যখন বললাম তুমি কী এনেছো দেখি, তো আমাকে দেখাচ্ছে কতগুলো আবার কাঠ আর রং পেন্সিল এনেছে। এই এক সপ্তাহ আগে কিন্তু কতগুলো কালার পেন্সিল কিনেছে, আবার এই যে আজকে নিয়ে আসছি। তো সাথে কিছু আর কি লেখার জন্য পেন্সিলও এনেছে। তো এই কাঠ পেন্সিলটা কিন্তু খুব ভালো। নাফি সবসময় ছোটোবেলায় এই পেন্সিল দিয়ে লিখতো। তো ওকে বললাম এগুলো গুছিয়ে রাখো, এরপর ফ্রেশ হয়ে আসো, গোসল করবা। তো ওকে পাঠিয়ে দিলাম গোসল করার জন্য। আর এদিক দিয়ে আমি গতকাল যে ওয়াশিং মেশিনে কাপড় দিয়েছিলাম, কাপড়গুলো শুকায় গেছে। তো এখন এগুলো একটু গুছাই দিব। আর দেখো আমার বিছানাপত্রের কী অবস্থা, কারণ আপার বাসায় তো সকালে চলে গেলাম না, এগুলো গুছানোর আর সময় পাইনি। আর এসে তো দেখি যে আমার বর বাজারে নিয়ে রাখছে, সেগুলো গুছাতে গুছাতে এরপর মাছ কেটে ধুয়ে রান্না করলাম। আজকে অনেক দিন পর আমার আর কি তাড়াতাড়ি রান্না বাড়া হলো। এখন মাত্র একটা আজান দিল। এদিক দিয়ে খালাও আর কি চলে আসছে, ও তা আর কি থালা বাসন ধুচ্ছে, এরপর ঘর মুছবে। তো এর আগে কিন্তু আমি বিছানাপত্র গুছিয়ে বিছানা বিছানা ঝেড়ে দিব। নয়তো দেখা যায় সে যদি ঘর মুছে চলে যায়, আমার আবার ঘর ঝাড়ু দিতে হবে। তো এজন্যই একটু তাড়াতাড়ি করছি। আর বিছানা ঝাড়ু দেওয়ার জন্য যে ঝাড়ুগুলো আমি একটাও খুঁজে পাচ্ছি না। তো অবশেষে যে ঝাড়ুটা আমি রেখে দিয়েছিলাম, আমি অনেক দিন ধরে ব্যবহার করছি না। বলে না যে কি একটা কথাই আছে না, ভাঙ্গা কুলা, মানে প্রয়োজনে ভাঙা কুলা ব্যবহার করতে হয়। ঠিক সে অবস্থা হয়েছে, যেটাকে ব্যবহার করতাম না সেটা আমি রেখে দিয়েছিলাম, ফালাই নাই, কিন্তু আজকে সেটাই কাজে লেগে গেল। আমার কাছে যদি বিছানাটা একটু ঝাড়ুর বাড়ি দিয়ে ভালো মতন টান টান না করি, তাহলে কিন্তু আমার কাছে আর কি শান্তি লাগে না, মনে হয় না যে আর কি গুছানো হয়েছে। আর বসতেও ভালো লাগে না, ঘুমাইতেও ভালো লাগে না। তো এই যে দেখো কত সুন্দর করে একদম টান টান করে নিলাম। আর আমি কিন্তু ফাঁকে ফার্নিচারটাও একটু ক্লিন করে নিলাম। এটা আসলে আমার একটা অভ্যাস হয়ে গেছে। আমি যে কাজটা করতে যাই না কেন আর কি আশেপাশে যে অন্যান্য যে কাজগুলো থাকে সেগুলো কিন্তু করে নিই। এতে করে কিন্তু আমার ঘরটা মোটামুটি ক্লিনই থাকে, অত একটা ডিপ ক্লিন করতে হয় না। তো এরপরে কিছুক্ষণ রেস্ট নিয়ে আমি গোসল করে আসছি, গোসল করে নামাজ পড়ে এখন ভাত খেতে আসছি। মাশাআল্লাহ তরকারিটা এত মজা হয়েছে না কি বলবো। আমি খালাকেও আর কি ভাত খেতে দিয়েছিলাম, খালাও বলেছে যে অনেক মজা হয়েছে। তো এখন সন্ধ্যা ৭টা বাজে, তাসনিম নাফি দুজনেই বলছে কি খাবো, ক্ষুধা লেগেছে। তো চটপট দেখো আমি ইনস্ট্যান্ট ওদের জন্য নাস্তা বানিয়ে দিচ্ছি। তেমন কিছুই না, গুঁড়া দুধটা জাস্ট আমি ১ মিনিট না ৩০ সেকেন্ড পানিটা একটু ওভেনে গরম করে দুধটা গুলে নিলাম। আর সাথে দিয়ে দিলাম পরিমাণ মতন চিনি। আর এ তো আর কি লাচ্ছা সেমাই। তো এটা পেয়ে তো দুটো বোনই খুশি। আর এদিক দিয়ে কিন্তু তাসনিমের নাফির দুজনেরই টিচার চলে আসছে। দুনো টিচারকেই ফল কেটে দিলাম। তো যখন আমি ফলটা দিতে গেলাম তখন দেখলাম যে ও আর কি নাফির যে টিচার, ও আর কি মাথাটা না নিচে ঝিমায় শুয়ে আছে। তো আমি বললাম কি হয়েছে, তো বললো যে আপু জ্বর জ্বর তো, ভালো লাগছে না। তো ওকে আমি বললাম যে মালটা খাও, খেলে ভালো লাগবে। এরপর আমার জন্য চা করলাম। আর আমি মিসকে অবশ্য এখন চা দিতাম, পরে ভাবলাম যেহেতু জ্বর জ্বর তো এই সময় আর কি লাল চাটাই ভালো কাজ করবে। আর ওর টিচারের জন্য এই যে এখন লাল চা করে এনে দিয়ে আসলাম। তো ওরা বসে পড়ছে, খাওয়া দাওয়া করছে। আর এদিক দিয়ে আমি আমার ছোটো মেয়ে খাচ্ছি। তাসনিমের টিচার কিন্তু অনেকক্ষণ আগে আসছিল, সে আবার চলে গেছে। তো এদিক দিয়ে তাসনিম আর কি টিভি দেখছে বসে বসে, ভাবলাম যে ওর সাথে একটুখানি বসে বসে গল্প করি। আর এদিক দিয়ে আমার চা খাওয়া হয়ে যাচ্ছে। তবে তাসনিম কিন্তু ফল খাচ্ছে ঠিকই, তাকাই আছে আমার দিকে, মানে আমি যেন ওকে একটু চা অফার করি। আমাকে ২-১ বার বলেছে যে মামুনি আমাকে একটু চা দিও চা দিও। তা আমি ওকে একটা ধমক দিয়ে বসে রাখছি, বলছি যে আগে খাও, ফল খাওয়া শেষ করো তারপরে। এরপর কিন্তু ওকে আমি একটু আর কি মুড়ি সহ বিস্কিট সহ চাটা দিয়েছি, ভীষণ খুশি হয়েছিল। তো বন্ধুরা চা খেতে খেতে তোমাদের কাছ থেকে বিদায় নিচ্ছি। আজকের ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। ভালো লাগলে ভিডিওটিতে একটি লাইক দিও, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো। আর তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো। ইনশাল্লাহ আগামীকাল ঠিক সকাল 10টায় আরও একটি নতুন ভিডিও নিয়ে আসবো। সে অপেক্ষায় সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।